দুটি কে জিতবে, বিএনপি নাকি জামায়াত? এই নিয়ে অনেকের অনেক রকম হিসাব নিকাশ রয়েছে। জামায়াতের মেকানিজমটি, আপনি বিএনপির পক্ষে আগে থেকে বলে রেখেছেন যে বিএনপি জিতবে। আমি গত দুদিন ধরে বাংলাদেশে যাদের সঙ্গেই কথা বলি তারা সবাই বলছে বিএনপি জিতবে, এবং সেটি বলার কারণ হিসেবে তারা বলছে যে সব ভোটের ডেটার হিসেবেই আসে না, বাংলাদেশের মানুষের মাথা খারাপ হয়ে যায়নি যে জামায়াতকে বিজয়ী করে নিয়ে আসবে, এমন মন্তব্য আমি শুনেছি। আর জামায়াত যে মেকানিজম গুলো করছে আমি দুটি এখানে বলেছি, এর বাইরে তারা তাদের যারা সমর্থক তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জামায়াতের যারা বাংলাদেশের সমর্থক রয়েছে তারা 100% ভোট কেন্দ্রে উপস্থিত হবে। এর বাইরে তারা যেটি করছে, বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে তাদের এলাকায় নিয়ে আসছে যাতে করে তারা ভোটটি নিশ্চিত করতে পারে। তারও আগে থেকে, মানে নির্বাচন ঘোষণা করার, তফসিল ঘোষণার আগে থেকেই তারা চায় 200টি আসন। জামাত, আমি যেটি শুনেছি, জামাত চাই 200 আসন, ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা চায়। সেই জন্য সারা দেশে তাদের যে ভোটার রয়েছে তাদের ওই 200 আসনে তারা ট্রান্সফার করিয়ে ভোটার সংখ্যা বাড়িয়েছে। এটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে জামাতের তরফ থেকে যে তারা মানুষকে নানানভাবে প্রভাবিত করছে, বিশেষ করে নারীদের মধ্যে, এরকম একটা কথাও শুনেছি। ফলে সব মিলিয়ে সাবির মুস্তাফা, আপনি ঢাকায় আছেন, আপনার কাছে জানতে চাই আপনি কি দেখছেন? এক নম্বর হচ্ছে, আমার মনে হয় 2008 সালে আওয়ামী লীগ সেই ল্যান্ডস্লাইড ভিক্টরির পরে সবার কাইন্ড অফ অভ্যাস নষ্ট হয়ে গেছে। তারা মনে করে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি না হলে এটা কোনো ফলাফল হলো না। সবাই মনে করে যে তার 2/3 আসন দরকার। এটা আর কি বাংলাদেশে তাই হয়েছে। মানে 2001 সালে বিএনপি জোট 2/3 আসন পেয়েছে, 2008 সালে আওয়ামী লীগ একাই 2/3 ভোট পেয়েছে, আসন পেয়েছে, এবং তার মিত্রদের নিয়ে তার মোট ভোট সংখ্যায় মানে পার্সেন্টেজ দাঁড়িয়েছিল 53-54%। যাই হোক, এখন যেটা আমি দেখছি ঢাকায়, আমি বিএনপি তো প্রচারণা আমি দেখছি খুবই ভালো, মানে স্ট্রং প্রচারণা তারা করছে, কিন্তু জামাত যে প্রচারণা করছে বা জামাতের যেই শরিক প্রার্থীরা যে প্রচারণা করছে, এরকম শক্তিশালী প্রচারণা আমি জামাতের কাছ থেকে আগে কখনো দেখিনি। এবং আমি 91 ইলেকশন দেখেছি, 96 যেটা আর কি জুন মাসে হলো, যেখানে জামাত, আওয়ামী লীগ, বিএনপি সবাই প্রতিদ্বন্দ্বিতা করলো, সেটা দেখেছি। 2001-এ তো তারা বিএনপির সাথে জোট বেঁধে ইলেকশন করেছে, 2008-এ সেই জোট ছিল না, সবই দেখেছি। কিন্তু এরকম জামাতের এরকম দাপট অ্যাটলিস্ট প্রচারণার ক্ষেত্রে, এটা আমি আগে দেখি। এমনকি তারেক রহমানের যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 17, সেখানে জামাতের প্রার্থী খুব একটা পরিচিত প্রার্থী না। তিনি পরিচিতি পেলেন ওই একটা ভিডিওর কারণে। তিনি ক্যান্টনমেন্টে ঢুকতে গিয়ে তার গানম্যানকে সৈন্যরা আটকে দেয়, সেখানে তিনি খুব চেঁচামেচি করেন, গালাগালি করেন, এবং সেই ভিডিও ফাঁস হয়ে গেলে তিনি একটা পরিচিতি পান, খালিদুজ্জামান জামাত প্রার্থী, এবং তিনি নিজের পরিচয় দিয়েছিলেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। তো যাই হোক, সো এখানে জামাত যে খুব মানে আটঘাট বেঁধে প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেইন করছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এরভাবে ক্যাম্পেইন করার পিছনে যে তাদের একটা জয়ের প্রত্যাশা আছে, সেটা নিয়েও কোনো সন্দেহ থাকতে পারে না। তাদের মধ্যে একটা প্রত্যাশা আছে। এবং জামাত আর একটা কাজ করছে, এটা এখন পরিকল্পিতভাবে করছে না বিক্ষিপ্তভাবে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক একদম গায়ে পড়ে আপনাকে বলবে যে তারা জামাতকে ভোট দিতে যাচ্ছে। এখন নর্মালি আপনি যদি কাউকে, একটা স্ট্রেঞ্জারকে রাস্তায় জিজ্ঞেস করেন যে কাকে ভোট দিবেন, সে আপনাকে বলতে চাইবে না, বলতে চাইবে না। আমরা তো নির্বাচনের সময় রিক্সা চড়ে রিক্সাওয়ালাকে খোঁচাতাম, এই কাকে ভোট দিবেন, সে গায়ে গুই করতো, বলতে চাইতো না। এবার নাকি অনেকে আমাকে বলেছেন যে তাদের রিক্সাওয়ালা নিজের থেকে চালাতে চালাতে মুখ ঘুরে বলছে যে আপনি কি ভোট দিবেন না, আমি তো জামাতে দিব। তো এইটা অনেকে মনে করছেন এটা একটা কনসার্টেড ক্যাম্পেইন। আমার একজন পরিচিত সাংবাদিক ভারত থেকে এসে, এবং সে এসে বলল যে তার লাগেজের জন্য যখন অপেক্ষা করছিল 2-3 জন তরুণ, তারা মনে হয় অপেক্ষা করছিল বা ওখানে এয়ারপোর্টে কাজ করে সামথিং, সে ঠিক বুঝতে পারে না যে তারা কারা। তারা গল্প করতে করতে তাকে বলে বসলো যে আমরা এখন বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এখন আমরা জামাতকে ভোট দিব। তো এইটা একটা কনসার্টেড ক্যাম্পেইন মনে হয়, এবং যার ফলে একটা ইমপ্রেশন ক্রিয়েট করা। আমি এই মানে শব্দটাই ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে, যে জামাত একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছে যে তারা জয়ী হতে চলেছে। এবং এটার সাথে যোগ দিয়েছে আপনার ওই যে আমেরিকান এম্বাসির যে বৈঠক, যার অডিও
সুকৌশলে ফাঁস করা হয়, এবং ফাঁস করার পেছনে আমাদের উদ্দেশ্যটাই ছিল যাতে সবাই জানে এই ভদ্রলোক কি বলছেন। এবং তিনি বলছিলেন যে জামাত জয়ী হতে পারে, এবং তবে চিন্তা নাই, আমরা সবকিছু ঠিক করে দিব, আমরা জামাতকে টাইট দিয়ে রাখবো, এবং বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি, আমরা এখন বাংলাদেশের অভিভাবক। সো এই সব দেখে মনে হয় যে জামাতের একটা প্রত্যাশা সে জিতবে। পশ্চিমা দেশগুলো মনে করছে যে জামাতকে তারা অনেকদিন ধরে কিন্তু মডারেট মুসলিম পার্টি হিসেবে দেখে। আওয়ামী লীগ যেরকম জামাতকে একটা পোটেনশিয়ালি জঙ্গি শক্তি হিসেবে দেখে, সন্ত্রাসী শক্তি হিসেবে দেখে, পশ্চিমা শক্তিরা মনে করে যে জামাত আসলে একটা মডারেট ইসলামিক দল, তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায়। কাজে তাদেরকে যদি ঠেলে দেওয়া হয়, ঠেলে রাজনীতি থেকে বাইর করে দেওয়া হয়, তাহলে তাদের লোকজন জঙ্গি, আসলেই জঙ্গি হয়ে যাবে। তো তারা চায় যে বাংলাদেশে একটা সেকুলার দল থাকুক, স্ট্রং। আওয়ামী লীগ এখন নাই, তার জায়গা আছে বিএনপি, কিন্তু একটা ইসলামী দল স্ট্রং থাকুক, এটা পশ্চিমা দল দেশগুলো অনেকদিন ধরে চেয়ে আসছে। এখন তাদের একটা সুযোগ এসছে যে তাদের এই ইচ্ছার একটা বাস্তবায়ন হবে। এখন তারা তো, আমার মনে হয় না যে তারা কোনো ইঞ্জিনিয়ারিং এ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ইনভলভ, কিন্তু তারা এটাকে সবাই যেন এটা মেনে নেয়, সবাই যেন কেউ যেন এটাকে খারাপ চোখে না দেখে, যাতে আতঙ্কিত না হয়, সেটার প্রচেষ্টা তাদের মানে ব্যাকগ্রাউন্ডে তারা করছে। সো আমার মনে হয় যে, যদিও আমি এখনো মনে করি যে বিএনপির একটা বড় জয় হবে, কারণ সারা দেশে বিএনপির যে সমর্থন আছে সেটা এই ধরনের নির্বাচনের জন্য প্রয়োজন, এবং সেটা তার আছে। কারণ 300 আসনে আলাদা আলাদা ভোট হবে, একটা প্রতিটা আসনের ভোট ওই আসনের জন্য কাউন্ট হবে, ওইটা অন্য আসনে প্রভাবিত করবে না। সো আপনার মানে একটা স্প্রেড লাগে সাপোর্টের, যেটা বিএনপির আছে। সো বিএনপি ক্যাপাবিলিটি আছে যে জামাতের চেয়ে বেশি আসনে জয়ী হওয়ার। জামাত হয়তো একটা এলাকায় অনেক বেশি ভোটে জিততে পারবে, কিন্তু সারা দেশে বেশি আসন জেতার ক্ষমতা তাদের আছে বলে আমার মনে হয় না। আর যদি হয় তাহলে এটা একটা অলৌকিক ঘটনা হবে, হয়তো সেটা একটু তদন্ত করে দেখতে হবে যে কি করে হলো। সো আমার এখনো মনে হয় বিএনপি জিতবে, কিন্তু কোনো কারণে সেটা ফেয়ারলি হোক, আনফেয়ারলি হোক, যেভাবেই হোক, যদি জামাত জিতে যায়, তাহলে মানে সবাই যেটা মনে করতো যে পশ্চিমা দেশগুলো এটাকে গ্রহণ করবে না, সেই ভুলটা তারা ভেঙে দিয়েছে যে তারা ঠিকই গ্রহণ করবে, এবং জামাত এটাতে খুবই খুশি। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, বিএনপি এবং জামাত এই নির্বাচনী প্রচারণার শেষ কয়েকদিন বা 2-3 সপ্তাহ তারা কিন্তু ভারত বিরোধিতা খুবই কমিয়ে এনেছে, একেবারে নেই বললেই চলে। হঠাৎ করে মনে হচ্ছে, 1 মাস আগে মনে হচ্ছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে, না রাজনীতিতে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ভারত, কিন্তু গত 2 সপ্তাহে মনে হচ্ছে ভারত কোনো ফ্যাক্টরি না, কেউ ভারতকে নিয়ে মাথা ঘামাচ্ছে না, কারো মাথা ব্যথা নেই ভারতকে নিয়ে। তো হঠাৎ করে ভারত এক সময় ছিল বিরাট শত্রু, হঠাৎ সে কোনো ফ্যাক্টরি না। তো এটা মনে হয় আরেকটা সিগন্যাল দুইটা দলই দিচ্ছে যে আমরা ক্ষমতা আসলে আপনার সাথে, তোমাদের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, কোনো দুশ্চিন্তা করো না আর কি। খুব ইম্পর্টেন্ট। আর তার মধ্যে থেকে আপনি জানেন যে পল কাপুর বাংলাদেশে আসবেন, এটি একটা ঘোষণা এসেছে, ফলে এটাও তো আগে থেকে একটা সিগন্যালিং দেয়া, ফলে আমি বলছি নির্বাচনী খেলা আসলে ফাইনাল হয়ে গেছে। না, পল কাপুর আসবে মার্চ মাসে, মার্চ মাসের প্রথম বা মার্চ মাসে আসবেন, সেটা ইলেকশনের আগের দিন, আর মাত্র একদিন পরেই তো নির্বাচন। এই ঘোষণাটি আসা, এটি একটা সিগন্যালিং কিনা? সিগন্যালিং মানে কি? এটা সিগন্যালিং হচ্ছে নেক্সট গভর্নমেন্টের জন্য, কারণ তারা যেই ক্ষমতায় আসুক, এটা জামাতের জন্য সিগন্যাল না, বিএনপির জন্য সিগন্যাল না, যেই ক্ষমতায় আসুক দুই দলের জন্যই সিগন্যাল। এটা আমি বলবো জামাতের জন্য সিগন্যাল এই কারণে, তারা আগে থেকেই জানান দিয়ে দিয়েছিল যে মানে আমেরিকা সবার সঙ্গে কাজ করবে, এটাই তো তারা বলছে। এবং নির্বাচনের আগে যখন পল কাপুর বাংলাদেশে আসার ঘোষণা দেয়, তার মানে যে জামাত আসুক আর যেই আসুক, দে আর ফাইন, এটা ফার্দার রিএনফোর্স করা ওই ধারণাটাকে। না, এটার মানে হচ্ছে যে আমেরিকা হচ্ছে ফার্স্ট মুভার, তারা নতুন সরকারের সাথে প্রথমেই সম্পর্ক গড়বে। এখন অন্যান্য দেশ যারা, পল কাপুরের আইটিনারি সবার জানা আছে যে মার্চ মাসের 3 তারিখে বোধহয় আসবে। জি। এখন এটা চীন যদি বুদ্ধিমান হয়, তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীকে 1 তারিখে পাঠিয়ে দিবে। হ্যাঁ, যে আগে এসে যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে থাকুক বাইডেন, তার সাথে একটা বৈঠক যেন সে করতে পারে। এবং এটা পল কাপুর এখন তার সময় ঘোষণা করে দিয়ে অন্যদের একটা সুযোগ করে দিচ্ছে যে তার আগেই আসে। সেটা হবে কিনা জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে আমেরিকানরা খুবই আগ্রহী, সে দেখাচ্ছে
যে তারা খুবই আগ্রহী নতুন সরকারের সাথে খুবই দ্রুত একটা ভালো একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। রাইট। এই ক্ষেত্রে বাংলাদেশে তারা খুবই গুরুত্বের সাথে দেখছে আর কি। সাবির ভাই, এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনি দেখছেন কিনা, যে ধরেন আমেরিকার সঙ্গে একটা চুক্তি হলো, গতকালই একটা চুক্তি হলো, ভয়াবহ এক চুক্তি, এবং আমরা দেখলাম এর আগেও কয়েকটা চুক্তি হয়ে গেছে। ফলে আমেরিকা তো চাইবে এই চুক্তিগুলো ভবিষ্যতে যেন কন্টিনিউটিটা থাকে, যেই আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই চুক্তিগুলোর কন্টিনিউটিটা তারা রাখার জন্যই এই আগে থেকে জানান দিচ্ছে কিনা। এখন এই চুক্তিগুলো যখন সরকার সই করেছে, আমেরিকা তো কোনো একটা দলের সাথে চুক্তি সই করে না, বা কোনো একজন সরকারের সাথে মানে চুক্তি করে না, তারা করে ওই দেশটার সাথে। এবং তারা এক্সপেক্ট করবে যে যেই সরকারই সই করুক, পরবর্তী সরকার চেঞ্জ হলেও ওই চুক্তির শর্তাবলী নিয়মাবলী মেনেই মানে পরবর্তী সরকারকে চলতে হবে। মানে চুক্তিটা হয়ে গেছে, এটা বিএনপি বা জামাতে তাদের করার কিছু নেই, এবং ইউনূস সরকার এদের সাথে কনসাল্টও করেনি। এটা নিয়ে তারা একবার প্রতিবাদ করেছিল, কিন্তু প্রতিবাদটা করে আবার থেমে গেছে। হয়তো তাদেরকে বলা হয়েছে বেশি মানে ঝামেলা করো না। সো এবং আমার মনে হয় না তারা এই চুক্তিটাকে লঙ্ঘন করা বা চুক্তিটাকে পুনর্বিবেচনা করা বা চুক্তিটাকে নতুন করে দর কষাকষির পর্যায়ে নিয়ে আসার ক্ষমতা থাকবে। আর দেখুন, তারেক রহমানের উপর আমেরিকার বার ছিল, রাইট? তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। ফলে আপনার কি মনে হয় না যে আমেরিকা জামাতের সঙ্গে একটু মোর কমফোর্টেবল ফিল করবে? না, আমার তা মনে হয় না। কারণ আপনি দেখুন নরেন্দ্র মোদীকে কিন্তু, আমার একজন তুর্য কাজী আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে একটু আমি, তিনি আবার বের হয়ে গেছেন। আচ্ছা, জি। আচ্ছা, না আমার তা মনে হয় না। কারণ আপনার মনে আছে যে 2001 না 2 সালে যে গুজরাট রায়ট হয়েছিল, যেখানে 1000-এর বেশি মুসলমানকে হত্যা করা হয়। এরপরে যুক্তরাষ্ট্র, নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে কিন্তু এক ধরনের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী হন 2024 সালে, ওই নিষেধাজ্ঞা কিন্তু আস্তে করে উঠে নেওয়া হয়। কাজেই তারেক রহমানের বিরুদ্ধে যদি কোনো নিষেধাজ্ঞা আমেরিকার থাকে, আমি জানি না আছে কিনা, বলে বা যদি থাকে, সে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাহলে আমার কোনো সন্দেহ নেই যে আমেরিকা তার সাথে খুব ভালোভাবেই, বিশেষ করে এই ট্রাম্প প্রশাসনে কিন্তু এই ধরনের কোনো জাজমেন্ট নাই। তারা কিন্তু জাজ করে না যে তুমি ভালো না খারাপ। মূল কথা হচ্ছে যে আমি যেটা চাই তোমার কাছ থেকে, তুমি সেটা দিবা কিনা। আমি চাই এইটা, আমি চাই মালামাল বিক্রি করতে, তুমি আমার কাছ থেকে কিনবা। এইটাই হচ্ছে তার দাবি, যে আমার কাছ থেকে কেনো, রাশিয়ার কাছ থেকে কিনো না, চীনের কাছ থেকে কিনো না, ইন্ডিয়ার কাছ থেকে কিনো না, আমার কাছ থেকে সব কিনবা। ইভেন যদি এটা মানে 3 গুণ দাম বেশি পড়ে, আমার কাছ থেকে কিনবা। ইউরোপের কাছ থেকে কিনবা না, মানে প্লেন কিনবা আমার কাছ থেকে কিনো, বোয়িং এয়ারবাস কিনবে না ফ্রান্স বা ওদের কাছ থেকে। সো এইটা করতে পারলে কিন্তু ট্রাম্প প্রশাসন খুবই খুশি থাকবে। জি, একজন প্রশ্ন করেছে যে পল কাপুরের পরিচয়টা যদি একটু তুলে ধরতাম। পল কাপুর হচ্ছেন গিয়ে ট্রাম্প প্রশাসন থেকে নিয়োগপ্রাপ্ত। তিনি আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক পররাষ্ট্র সেক্রেটারি অফ স্টেট। ফলে পল কাপুরের যখন নিয়োগ হয়, তখন আপনারা দেখবেন পল কাপুর ইন্ডিয়ান বংশোদ্ভূত, আমেরিকান, এবং তিনি এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছেন। যখন তার নামটি ঘোষণা করা হয়, তখন আওয়ামী লীগের মধ্যে একটা ব্যাপক সাড়া জাগিয়েছিল যে এই মধ্য এবং দক্ষিণ এশিয়ায় সেক্রেটারি অফ স্টেট, মানে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট হচ্ছেন পল কাপুর। এটি আওয়ামী লীগের জন্য খুব ভালো হবে, এমন একটি কথা নিয়ে, এমন একটা আশা নিয়ে আওয়ামী লীগেরা বেশ উজ্জীবিত হয়েছিলেন। তার আগে আপনারা জানেন তুলসী গাবার্ড, তিনিও ইন্ডিয়ান বংশোদ্ভূত, তাকে নিয়েও খুব, না, তুলসী গাবার্ড ইন্ডিয়ান বংশোদ্ভূত না। সরি, তিনি হিন্দু ধর্মাবলম্বী, সেই কারণে তিনি ধর্মান্তরিত হয়েছেন, হিন্দু ধর্মান্তরিত হয়েছেন আর কি। যাই হোক, ফলে এই যে রাইট, ফলে দুর্যোগাদি আসলে আমি আবার তার কাছে ফিরবো, সাবির মুস্তাফা। ফলে এই যে আওয়ামী লীগের লোকেরা যে এরকম একটা আশা নিয়ে বসেছিল, তাদের কি হবে? তো যারা আওয়ামী লীগের লোকরা যারা আশা নিয়ে বসেছিল, তারা আসলে আমেরিকান সরকার কিভাবে কাজ করে, ট্রাম্প প্রশাসন কিভাবে কাজ করবে, সেটা আবার ভিন্ন, বাইডেন প্রশাসনের সাথে ভিন্ন। এবং এই জিনিসগুলো তারা স্টাডি করছে না। তাদের এগুলো স্টাডি করা উচিত যে আমেরিকান প্রশাসন মানে যাকেই তাদের ডেপুটি সেক্রেটারি বা আন্ডার সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিয়োগ করুক না কেন, সে যেই বংশোদ্ভূতই হোক না কেন, সে কিন্তু তার ওই আদি দেশের পক্ষে কাজ করে না। তারা আমেরিকান স্বার্থই রক্ষা করবে।
আর আমেরিকান স্বার্থ কি সেটা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তিনিই ডিসাইড করবেন যে কোথায় আমেরিকান স্বার্থ, এবং তার হিসাব একেবারে পরিষ্কার, সবাই জানে যে তার স্বার্থ কোথায়। ব্যবসা, তুমি আমেরিকার কাছ থেকে জিনিস কিনবে এবং আমাদের মানে আরো বেশি জিনিস কিনবে, এটাই হচ্ছে তার মূল দাবি সব দেশের কাছ থেকে, এমনকি গরিব দেশের কাছ থেকে তার দাবি হচ্ছে যে আমার জিনিস কিনবে তুমি, যদিও তার দেশের মাল অনেক অনেক এক্সপেন্সিভ হয়। আপনি দেখেন ভারত থেকে আনলে কত টাকা পড়বে আর আমেরিকা থেকে ওই একই জিনিস আনলে কত টাকা পড়বে, তফাৎটা আপনি দেখবেন। কিন্তু তারা চাইবে যে দেখছেন দর্শকরা কিন্তু ঠিকই মনে রাখে সাবির ভাই। হ্যাঁ, তো আপনি ভুলে যান না কিন্তু। না না না, এটা তো 13 তারিখে হয় আপনি আমাকে ট্রান্সফার করবেন $100, না আমি আপনাকে ট্রান্সফার করবো $100। 13 তারিখ, দাঁড়ান, 13 তারিখ কি রেজাল্ট হবে? হওয়া তো উচিত। কিভাবে? সরকার তো আগে থেকে ঘোষণা দিয়েছে যে আপনার ফলাফল প্রকাশ হতে সময় লাগবে। না, এটা তো সরকার করবে না, এটা করবে ইলেকশন কমিশন। এন্ড গতকাল চিফ ইলেকশন কমিশনার বলেও দিয়েছেন যে 3 দিন লাগার কোনো প্রশ্নই ওঠে না, এবং রিটার্নিং অফিসাররা নাকি 13 তারিখ সকালেই সবকিছু কি রেজিস্টার না কি করে তারা সেটা করার নির্দেশ দিয়ে দিয়েছে। ওকে, জি, একটুখানি তুর্য কাজীর কাছে যাই। তুর্য কাজী, আপনি জানেন যে ভোটের দিন জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং আইজিপি। তো ভোটে সহিংসতার আশঙ্কা রয়েছে ব্যাপক মাত্রায়, সহিংসতার আশঙ্কা রয়েছে সরকারের গোয়েন্দা তরফ থেকে, এমনকি সীমান্ত এলাকায় জঙ্গি, আপনি কথাটা আমি কোট আনকোট বলি, সীমান্ত এলাকায় জঙ্গি হামলার আশঙ্কা সবচেয়ে বেশি। ফলে এটিও একটা ভারতের জন্য বিষয়টা একটু কিনা, সবকিছু মিলিয়ে কেমন দেখছেন এই নির্বাচন? দেখেন, এই নির্বাচনটা যেভাবে হচ্ছে, যেভাবে পরিকল্পনা হয়েছে এবং যারা যারা এর পিছনে রয়েছে, অনেক শক্তিশালী পক্ষগুলো এর পিছনে রয়েছে। তো জঙ্গি হামলা তো এমনিও হচ্ছে, অমনিও হবে, এটা অবাক হওয়ারও কিছু নাই। তো সাধারণ মানুষ, যারা দেশপ্রেমিক মানুষ, আমাদের একটাই, যেহেতু আমাদের নেতৃত্ব নেই, আমাদের দল নেই, আমরা আসলে মাঠে একাই পড়ে আছি। তো সাধারণ মানুষ, অনেকে, সবার সন্তানরা প্রিয়। আমি সবাইকে অনুরোধ করব, ভোট কেন্দ্রে যাবেন না, অন্তত জীবনের মায়া হলেও যাবেন না। কারণ একটা দুর্ঘটনায় হয়তো আপনার পরিবারের একটা প্রাণ ক্ষয় হবে, সেই ক্ষয় কেউ পূরণ করবে না। এবং এই ভোটে আপনি কি দিলেন, হ্যাঁ দিলেন, না দিলেন, কাকে, বিএনপি কে আনলেন, জামাতকে আনলেন, এগুলো নিয়ে আসলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ এগুলো সবকিছুই প্রি ডিসাইডেড, তাই না? এটা পুরনো আগেই ডিসাইডেড, এবং এর কি ফলাফল হবে এটা কাগজে কলমে আগেই লেখা আছে, বা লিখে পরে এটা প্রকাশ করবে। ফলাফলটা কি হবে তুর্য কাজী? ফলাফল কি হবে? কিচ্ছু এসে যায় না, এই ফলাফলে আমি এই ফলাফল নিয়ে চিন্তিত না, কিচ্ছু এসে যায় না। এটা বিএনপি আসলো না, আপনি উপরের সারফেসে দেখছেন বিএনপি আর জামাত খুব মারামারি করছে না, খুব জঙ্গি হামলা করছে, ওকে মারছে, এগুলো উপরের সারফেসে। তলার ভিতরে আপনি দেখেন রাতের বেলা যে ওরা ডিনার পার্টি করছে একসাথে, দুই দল ডিনার পার্টি করছে একসাথে, তারা একসাথেই সরকার গঠন করবে। এখানে মূলত হচ্ছে স্বাধীনতার সপক্ষের কোন শক্তিকে এরা আসতে দেবে না, ওই জায়গাটায় এরা জোটবদ্ধ। এখন আপনাকে আমাকে দেখাতে হবে যে তারা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দেখাবে কিভাবে? এই মারামারি করে দেখাচ্ছে, এগুলো নাটক, এগুলো স্রেফ নাটক। এইদিকে আমরা কনসেন্ট্রেট না করি, আমার মনে হয় যেটা, যে আমাদের একদম একাত্তর হিসেবে এই জিনিসটাকে নেওয়া উচিত। এটা আমি শুরু থেকেই বলে আসছি, আমি অনেক আগে থেকে বলে আসছি যে এখানে যেহেতু যুদ্ধটা এবার আমাদের ওয়াকারের বিরুদ্ধে, মূলত ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, ক্যান্টনমেন্ট এদের সাথে না থাকলে আমরা এদেরকে অনেক আগেই সহায় ফেলতে পারতাম। মূলত ক্যান্টনমেন্টের কারণেই আমরা এটা পাচ্ছি না। তো এই ক্যান্টনমেন্টের শক্তির জন্য আমাদের আসলে একদম 71 স্টাইলে আমাদের বিদেশি যে পুরনো বন্ধুরা আছে তাদের কাছে আমাদের একদম দ্ব্যর্থহীন ভাবে সাহায্য চাইতে হবে, মুক্তভাবে সাহায্য চাইতে হবে। আমাদের দেশ বেহাত হয়ে গেছে, এই রিয়েলিটিটা আমরা বুঝতেছি না। আমরা ভোট নিয়ে এত আলোচনা করতেছি কেন? এই ভোটের তো আসলে কোনো মূল্যই নাই। এবং এই ভোটের পরে স্পেশালি মেয়েরা, এটা জামাতের মেয়ে হোক আর বিএনপির মেয়ে হোক,
এরা যে কারণেই হোক টাকা খেয়ে লাফাচ্ছে, হয়তো 4-5 জন 500 600 1000 2000 5000 মেয়ে লাফাচ্ছে, তারা টাকা পয়সা খেয়ে বা তাদের গ্রুমিং করা হয়েছে ওইভাবে তারা লাফাচ্ছে, কিন্তু এর পুরা ইম্প্যাক্টটা আপনার কোলের যেই বাচ্চা শিশুটা আছে তার উপরেও পড়বে। একটা 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা কেউ রেহাই পাবে না। তো বিষয়টা ওইভাবে দেখে আপনারা ভোট দিতে যাবেন না, এইটাই আমরা আমাদের দিক থেকে আপাতত এইটুকু করতে পারি। আর যেহেতু পুরা বিষয়টা আসলে আমাদের দেশের হাতে নেই, আর এই ব্যাপারটা আমাদের দেশের এখন এই তারেক জিয়া লাফাচ্ছে মনে করেন পিছনের পাওয়ারে, পিছনে যারা যা বলতে বলেছে তাই বলছে তারা। তারেক জিয়ার একটা ভাষণ শোনা খুব কষ্টকর, মানে আপনি পুরো পুরো একটা ভাষণ আপনি শুনতে পারলে আপনাকে বিরাট পুরস্কার দেওয়া উচিত, মানে অত্যন্ত, কারণ I পুরো agree. ভাষণটা, হ্যাঁ সাবির এটা ভাই, খুব, আপনার তো কেমন আমি না না সাবির ভাই, আজকে তারেক রহমানের ভাষণ শুনতে আপনার কেমন লেগেছে? না, তারেক রহমানের ভাষণ আমি আসলে সেভাবে শুনিনি। তাদের ইশতেহারটা আমি পড়েছি, মানে মোটামুটি পুরোটাই পড়েছি। মানে ভাষণ আমি না শুনতে মানে পারিনি, কারণ মানে মানে কারণ কারণ হচ্ছে তুর্যকাদি যে প্রশ্নটি তুলেছেন যে তার ভাষণটি শোনা, এটা একটা ধৈর্যের ব্যাপার আর কি, একজন এটা রাজনীতি। বিরাট কষ্টের কাজ। তাহলে আপনি অনেক কিছু পারবেন, এই ভাষণটি যদি পুরো কমপ্লিট করে শুনতে পারেন তাহলে আপনি জীবনে বহুত আপনি ব্যঞ্জনসন হতে পারেন। না, এটা তো এটা খুব এনিওয়ে কষ্ট। সেটা তার বড় কথা না। তার কণ্ঠ, তার এখন পড়ার স্টাইল, এটা খুবই খুবই ডিফিকাল্ট ছিল শোনার। হ্যাঁ, তো এখন আমাদের দুর্ভাগ্য, আমাদের এই মামুনুল হকদের কথা শুনতে হচ্ছে, এইসব নাচে কি এইসব ছোট ছোট ছেলেপেলেদের কথা শুনতে হচ্ছে, জাতির উদ্দেশ্যে তারা ভাষণ দিচ্ছে। মানে আমাদের কত পোড়া কপাল হলে আমাদের এই কপালে এই ছিল। এনিওয়ে এগুলো চিন্তা করে লাভ নেই, এদের পুরো গোষ্ঠীটাকেই আপনারা আমাদের রাজাকার আপনারা কারা? আপনি বলছেন যে আমাদের এটা শুনতে হচ্ছে, আপনারা কারা? আমরা সাধারণ জনগণ, আচ্ছা, আমরা সাধারণ জনগণ। আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের বস্তা পচা আর কি কিছু মানুষের এদের বক্তৃতা শুনতেছে নেতা হিসেবে আমাদের। জি। এবং আহ, আপনি দেখেন একটা পাত্রে 10 ধরেন এক ঝুড়ি আম দেখতেছেন, আপনি ভাবছেন অনেক আম, ট্রাক ভর্তি আম যে রাস্তায় পড়ে আছে ওইটা আমরা দেখতে পাচ্ছি না, ওটা সামনে আনতে না, এই কারণে এদেরকে অনেক বেশি লোক মনে হচ্ছে। আমি আপনার সাথে আজকে কথা বলার পরে আমি খুব কষ্ট করে তারেক জিয়ার একটু ভাষণ টাষণ শুনলাম এবং দেখলাম অনেক লোকজন, তো লোক দেখে অনেক লোক মনে হয়, কিন্তু এরা সারা দেশের লোক না, এরা সারা বাংলাদেশের লোক না, কারণ আমাদের পক্ষের যারা লোক তারা তো একসাথে এইভাবে একটা জনসভা করতে পারছে না। সুতরাং আপনি এদের দেখে বিভ্রান্ত হবেন না, এরা আমাদের দেশের লোক না। আমাদের উচিত হবে আমাদের ইউনাইটেড হয়ে, আমাদের যত বছর লাগুক এটাকে 71 সালের একদম 71 সালের পটভূমিতেই দেখা উচিত, এবং আমাদের যত দিন লাগে আমাদের সংগঠিত হয়ে এদের বিরুদ্ধে সশস্ত্রভাবে জিততে হবে। জি। এর কোনো বিকল্প নাই, এছাড়া আপনি বাংলাদেশকে মুক্ত করতে পারবেন না। সাবির ভাই, বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদের, একমত? হুম। আপনি কি তুর্যকাদির সঙ্গে একমত? মানে আমি অত অত হতাশ নই যে যারা তারেক রহমানের ভাষণ শুনছে বা এরা আমাদের দেশের লোক নয়, আমি সেটা অবশ্যই বিশ্বাস করি না। এবং দেশটা হাতছাড়া হয়ে গেছে সেটাও একেবারেই 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 সেরকম না, কারণ আমি এই রোববারই গোপালগঞ্জ গিয়েছিলাম। আর গোপালগঞ্জ একটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে, কাজে গোপালগঞ্জ দিয়ে আপনি সারা দেশকে জাজ করা যাবে না, সেটা আমি বুঝি। কিন্তু সেখানে যেটা আমি দেখলাম যে বিএনপির ক্যান্ডিডেটরাও তারা ওখানে নির্বাচন করার জন্য, মানুষের মন জয় করার জন্য, স্থানীয় মানুষের মন জয় করার জন্য তারাও শেখ মুজিবের নেতৃত্বকে স্বীকার করছে, এবং তিনি যে স্বাধীনতার নেতা ছিলেন, স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন, সেটাও কিন্তু তারা জোর গলা দিয়ে বলছেন। কাজেই এটা একেবারেই না যে এবং বিএনপির নেতারা বলার চেষ্টা করছেন যে তারাই মুক্তিযুদ্ধকে লালন করবে এবং মুক্তিযুদ্ধ 71-কে তারাই লালন করবে, এবং তাদের এই থিমটা কিন্তু তারা গত 2 সপ্তাহে আরো জোরদার করেছে। কারণ যখন তারা বুঝতে পেরেছে যে জামাত এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যেতে পারে, আরো বেশি এগিয়ে যেতে পারে, তখন কিন্তু তাদের ওই জুলাই আন্দোলন বা অন্য কিছু নিয়ে আর তারা এগোয়নি। তাদের ওই ফ্যামিলি কার্ড আর হ্যান ত্যান যেগুলা মানে বস্তা পচা সেই পুরনো জিনিসপত্র, সেগুলো নিয়ে করেনি। অনেকে বলবে যে 71ও বস্তা পচা, সেই 50 বছর আগের ঘটনা নিয়ে, কিন্তু সেটা 50-54 বছর আগের ঘটনা হলেও মানুষের মনে ওটা এখনো ফ্রেশ, এখনো ওইটা হচ্ছে দেশ এবং জাতির
ফাউন্ডেশন, আপনি ফাউন্ডেশনকে নড়বড়ে করে দিয়ে, ফাউন্ডেশনকে অস্বীকার করে দিয়ে আপনি নতুন রাষ্ট্র করবেন, সেটা হয় না। আপনাকে ফাউন্ডেশনটাকে রক্ষা করতে হবে, সেটাকে আরো মজবুত করতে হবে। এবং আপনি যদি দেখেন একটা নির্বাচনে এমন একটা শক্তি ক্ষমতার কাছে চলে আসছে যার সেই ফাউন্ডেশনটাকে ডিস্ট্রয় করার পরিকল্পনা থাকতে পারে, কারণ তারা সেই ফাউন্ডেশনটা গাঁথনিটা দেওয়ার সময় বাধা দিচ্ছিল, তখন তো আপনাকে আরো বেশি করে এই ফাউন্ডেশনটা রক্ষার জন্য মাঠে নামতে হবে। না হলে আপনার তো রাষ্ট্র যে কল্পনা করছেন, যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আপনি গড়তে পারবেন না, যা আছে সেটাও ভেঙে যাবে। কাজেই এটা আমি বলবো না যে ইটস আ লস্ট কজ বা দেশ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু এটা এখানে যারা আর কি 71-এর ওই ফাউন্ডেশনের প্রতি মানে যাদের আস্থা এবং বিশ্বাস, তাদের জন্য একটা ফাইট আছে তাদের সামনে। ফাইটটা আমি ওই মানে সশস্ত্র ফাইট বলছি না, কিন্তু পলিটিক্যাল ফাইট, একটা আইডিওলজিক্যাল ফাইট তাদের সামনে আছে। এবং সেখানে আমার মনে হয় যে বিএনপি গোটা দল না হলেও বিএনপির অন্তত একাংশ এই ফাইটের সাথে থাকবে। জি, তুর্য কাজী, আজকে দেখলাম প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের সম্পদের হিসেব প্রকাশ করা হয়েছে। তাতে করে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের হিসাব 1.5 কোটি টাকার বেশি বেড়েছে। কিভাবে? উনি প্রধান উপদেষ্টা হিসেবে কি এত টাকা বেতন পান যে উনি গত 1 বছরে 1.5 কোটি টাকা ওনার বেড়ে গেছে সম্পদের পরিমাণ? আচ্ছা, আমি এই প্রসঙ্গে আমি একটু পরে বলি। আমি একটু সাবির ভাই যে দুই তিনটা পয়েন্ট তুললেন পজিটিভলি, আমি সেই জায়গাটাই একটু ডিফার করি। উনি গোপালগঞ্জের ইয়ে তুললেন, তারা বঙ্গবন্ধুর অবদান স্বীকার করছে বিএনপির লোকজন। তারপরে দেশ বেহাত হয়ে যায়নি, কি হলে দেশ বেহাত হয়ে যাবে, এটা আমার প্রশ্ন থাকলো। কোনটা কি হলে বেহাত হয়ে যাবে? আজকে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে থাকতো, আমি হাইপোথেটিক্যাল কথা বলছি, আজকে যদি আওয়ামী লীগকে এই নির্বাচনে আনা যেত, বিএনপি জামাত কি আলাদা হয়ে যেত? আলাদা তারা যুদ্ধ করত? নিশ্চয়ই করতো না। কারণ তাদের শিকড় এক জায়গায়, তাদের জন্ম এক জায়গায়, তাদের শিকড় জন্ম এক জায়গায়। এই জিনিসটা আমাদের এত শিক্ষিত মানুষরা বুঝতে এত কষ্ট কেন, বা স্বীকার করতে এত কষ্ট কেন, আমি বুঝি না। এখন এই নির্বাচনে বিএনপি জিতলো না জামাত জিতলো, আলটিমেটলি তো এরা যোগ সাজসে আগামী 5টা বছর চালাবে, এইটাই তো তাদের পরিকল্পনা। কে বিরোধী দল, তারা আন্ডারস্ট্যান্ডিং এ একজন বিরোধী দল হবে, একজন ইয়ে হবে। উপরের সারফেসে আপনাকে দেখাচ্ছে মারামারি করছে, তাদের আইডিওলজিক্যাল কোনো পার্থক্য কি আছে? বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এই যে বাংলাদেশের বঙ্গবন্ধুর 32 নম্বর তারেক জিয়ার কি কোনো স্টেটমেন্ট আছে? এতগুলো যে মব কিলিং হলো, তারেক জিয়ার কি কোনো স্টেটমেন্ট আছে? আপনি কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কি কোন ভরসায় আপনি বলছেন যে বিএনপি জামাতের থেকে আলাদা? যে বিএনপি জামাতের থেকে মোটেও আলাদা না। এখানে মুক্তিযোদ্ধা যাইগুলো, এই যে কর্নেল অলি তো মুক্তিযোদ্ধা, ওই আখতারুজ্জামান তো মুক্তিযোদ্ধা, এই সব মুক্তিযোদ্ধাদেরই তো বিএনপি বেরিয়েছে তার দলে। আপনি বলেন এই যে ফজলুর রহমানের কথা আপনারা এত বলেন, এত প্রেজ করছেন, এত তাকে আপনারা ইয়ে করছেন, বলেছে, প্রতিবাদ করেছে, এইসব জায়গায় এসেছে, মানে দলের বাইরে এসে যে কোনো কথা বলেছে? বলেনি। আপনি যতই বলেন এদের জায়গা, এদের পেছনে পাকিস্তান, এদের পেছনে আমেরিকা, এদের পেছনে বাংলাদেশ বিরোধী শক্তি, এদের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী শক্তির একটা অংশ আওয়ামী লীগকে, এবং সবচেয়ে বড় কথা আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা তো সাধারণ মানুষ, কিন্তু আমরা দেশাত্মবোধ আমাদের আছে। দেশাত্মবোধ নিয়ে যেই একটা লোক মুখ তুলে কথা বলতে পারছে বাংলাদেশে, আপনি এখন বড় বড় কথা বলে এই কার্ড দিবেন, ওই কার্ড দিবেন, দেশ উন্নয়ন করবেন, নানা রকমের কথা বলেন, এইসব ফাটরা কথাই তো আসলে আর কি। সাবির ভাই হয়তো কনভিন্স হতে পারে, আমি কনভিন্স না। আমার দিক থেকে আমি কনভিন্স না, বিনয়ের সঙ্গে বলছি। এখন আসেন
ডক্টর ইউনূসের কত টাকা, ডক্টর ইউনূসের 1.5 কোটি টাকা বাড়লো না 5 কোটি টাকা বাড়লো, এটাতে কিছু এসে তার হাজার হাজার কোটি কোটি টাকা, এখানে 1.5 কোটি টাকা কোনো ধর্তব্যের বিষয় না। কাগজে হ্যাঁ। কলমেও দেখালো অ্যাটলিস্ট অন্য হ্যাঁ, হাজার হাজার- একটা দেখাতে হয়। এখন এই জিনিস টোটাল জিনিসটাই তো মনে করেন একটা পরিকল্পনার আন্ডারে তারা করছে, জি সমস্ত কিছু স্ক্রিপ্ট অনুযায়ী তারা চলছে। তো আমরা ওই আমাদের সাবির ভাই বললেন যে দেশ বেহাত হয়ে যায় নাই, হুম দেশ বেহাত হয়ে যায় নাই, হুঙ্কার মানে কি, আজকে দেখেন ক্রিকেট ধ্বংস করে দিল, আমার দেশ ক্রিকেট ধ্বংস করে দিয়ে পাকিস্তান ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছে। যে বুঝতে পারছি, দেশ- আমরা তো আলোচনাটার মধ্যে থাকি ভাই। জি, সাবির, বলেন। আমার সময় প্রায় শেষের দিকে, আর অল্প একটু সময় আছে। এর মধ্যে থেকে আমি যেটি যাই যে আওয়ামী লীগ যে নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, এর প্রভাব আপনি গ্রাউন্ডে কতটুকু দেখতে পাচ্ছেন? আমাকে বলছেন হ্যাঁ, আওয়ামী লীগ কবে ভোট বর্জনের ডাক দিল? ডাক দিয়েছে, তারা ভোট বর্জনের ডাক দিয়েছে। শেখ হাসিনা বলেছে, সজীব ওয়াজেদ জয় বলেছেন। সজীব ওয়াজেদ জয় তো আওয়ামী লীগের ডাক দেওয়ার কেউ না, তার আওয়ামী লীগে তার কোনো পজিশন নাই। এখন শেখ হাসিনা কি বলেছেন যে ভোট আওয়ামী লীগের? হ্যাঁ, বলেছেন, স্বয়ং যেখানে আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী বলেছেন, নাই, অবশ্যই বলেছেন। আচ্ছা, অবশ্যই বলেছেন। আমি যেটা দেখছি যে যারা আওয়ামী লীগের সমর্থক তাদের মধ্যে অনেকেই ভোট দিতে যাবেন, যেরকম গোপালগঞ্জেই আমি যেটা দেখলাম যে ভোট দিতে যাবেন। আমি একটা মুক্তিযোদ্ধা সভায় গিয়েছিলাম যেখানে প্রায় 150 মুক্তিযোদ্ধা, ওইখানকার যে জেলা মুক্তিযোদ্ধা কি বলে কমপ্লেক্স ভবন আছে সেই অডিটোরিয়ামে তারা ছিলেন। সেখানে বিএনপি ক্যান্ডিডেট তাদের সমর্থন আদায়ের জন্য একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছিল, এবং সেখানে তারা যেটা বলছিল যে ভোট দিতে যাবে তারা যাতে গণভোটটায় না ভোট দেওয়া যায়, কারণ গণভোটে যদি তারা না ভোট দেয় তাহলে এই রেফারেন্ডামে যদি এই জুলাই চার্টার সনদ পাশ হয়ে যায় তাহলে তাদের আশঙ্কা হচ্ছে যে 72-এর যে সংবিধান, এই সংবিধানে যা কিছু আছে সেগুলো সব উড়ে যাবে। নতুন একটা সংবিধান হবে যেখানে 71টা হয়ে যাবে একটা ছোট জিনিস, আর 24 হয়ে যাবে মূল বাংলাদেশের স্থপতি হয়ে যাবে। তো এই একটা আশঙ্কা থেকে তারা মনে করছেন যে তাদের ভোট দিতে যাওয়া দরকার, নট টু এন্ডোর্স দিস ইলেকশন, কিন্তু যাতে এই গণভোটটা পাস না হয়। তো সেটা একটা, এই দ্বিধায় কিন্তু অনেকেই আছেন। তবে হিন্দু ভোটারদের মধ্যে যেটা দেখলাম আমি, তারা একটা আশঙ্কার মধ্যে থাকেন। তারা বলে যে আমাদের এলাকায় 1600 ভোটার আছে, প্রায় সবাই হিন্দু, এই ভোটারদের যদি বেশিরভাগ না যায় তারা জানবে যে হিন্দুরা ভোট দিতে যায়নি, এবং পরবর্তীতে একটা ঝামেলা হতে পারে। তো তারা বললো না যে কাকে ভোট দিবে, কিন্তু তারা বললো আমাদের ভোট দিতে যেতে হবে, মানে দে ফিল কম্পেলড টু গো। কিন্তু সেখানেও আবার গণভোটের বিষয়টা আছে, কিন্তু এরা অনেকেই বুঝতে পারছে যে এই গণভোটে একটা গন্ডগোল আছে। যদি তারা গণভোটটা কি নিয়ে বেশিরভাগ লোক বুঝে না, কিন্তু একটা গন্ডগোল আছে সেটা বুঝে, এবং তারা মনে করে যে এটাকে না ভোট দেওয়ার জন্যই তাদেরকে যেতে হবে। সাবির ভাই, তাহলে এই নির্বাচনকে আপনি কিভাবে ভালো নির্বাচন বলেন? 1 নম্বরে আওয়ামী লীগ নাই এই নির্বাচনে, 2 নম্বরে মানুষের ভিতর ভয় কাজ করছে, নির্বাচনে ভোট দিতে গেলেও বিপদ, আমি যে ভোট দিব কি দিব না এটা তো আমার স্বাধীনতা। কত কিছুই তো তারা বললো 24-এ এসে যে স্বাধীন বাংলাদেশ, তাই না, দ্বিতীয়বার স্বাধীন হইলো, মত প্রকাশের স্বাধীনতা। আরে আমি ভোট দিব কি দিব না, যাব কি যাব না, এটা তো আমার সিদ্ধান্ত, কিন্তু আমার চাইতে হবে, তা নাহলে ওরা এসে আমাকে মারবে। এই নির্বাচন ভালো নির্বাচন আপনারা কেমন করে বলেন ভাই? আচ্ছা, আমি কবে বলেছি এই নির্বাচনটা ভালো, বলেন তো দেখি আমাকে। কবে বলেছি এই নির্বাচনটা ভালো? আমি কিন্তু বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটাকে ডক্টর ইউনূস বলেছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। সেটা তো দূরে থাক, সেই স্বপ্ন এখন তিনি আর অত জোর গলায় এইসব কথা বলেন না। এটা বরাবরই একটা বাকওয়াস কথা ছিল, কারণ আপনি শুরুই করছেন বাংলাদেশের সবচেয়ে বড় দল, সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিয়ে নির্বাচনে আপনি গোড়াতেই গলত। তারপরে ওই দলের সাথে যারা যুক্ত কিছু মিত্র দল ছিল, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না, গেল আরেক দফা। জাতীয় পার্টি, যারাও একটা বড় দল, যদিও তাদের মধ্যে গলদ আছে, কিন্তু তারা একটা দল, তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু পত্রপত্রিকা খোলেন, টেলিভিশন দেখেন, তাদের নাম কোথাও পাবেন না, তাদের কোনো কিছু নাই, তাদের কোনো নেতাকে ইন্টারভিউ নেওয়া হয় না, কোনো রিপোর্ট নাই, কিছু নাই। মনে হচ্ছে যেন 2টা পার্টির ইলেকশন। সো 2টা পার্টি যখন ইলেকশন করছে তখন, এবং 2টা পার্টি হচ্ছে আইডিওলজিক্যালি একই সাইডে, আপনি যদি মিডলে থাকেন ডান দিকে, এই দুজনই, জামাতে একটু বেশি ডান দিকে, বিএনপি একটু মধ্যের দিকে একটু বেশি, কারণ তাদের দলে অনেক সুট টাই পরা লোক থাকে,
আর জামাতের সব পায়জামা পাঞ্জাবি পরা লোক। কাজেই আর বাম দিকে কিছুই নাই, এটা একটা ভারসাম্যহীন দেশে পরিণত হতে যাচ্ছে। তো এই নির্বাচন এইটাই প্রডিউস করতে যাচ্ছে। তো এই নির্বাচনকে কেন আমি ভালো বলবো? এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না, এটা দুইটা দলকে নির্বাচনে মানে কে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করানো হচ্ছে এই নির্বাচনে। জি, বুঝতে পারছি। তুর্য কাজী, আপনার কাছে শেষ প্রশ্ন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন। মানে কি এটা কি ভয়ে যে জামাত আসবে না ক্ষমতায়, এইটু পূর্বাভাস পেয়ে তিনি মানে পদত্যাগ করার আশা প্রকাশ করেছেন কিনা? এগুলোকে একটা আলামত হিসেবে দেন, এগুলো হচ্ছে আলামত। ওই পাসপোর্ট যারা জমা দিচ্ছে ওদের মতোই এটাকে আলামত হিসেবে নেন। আর সাবির ভাই কি বাংলাদেশে? জি জি, বাংলাদেশে। আপনি কি ভোট দিতে যাবেন? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার ভাই। আপনি না, একটা হচ্ছে কাকে ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, না, আমি কি ভোট দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ভোট দিবেন কিনা সেই প্রশ্নটা করেছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো দর্শকরা কি বুঝছেন আমি জানি না, আমি যতটুকু সাবির ভাইয়ের কথা শুনে বুঝলাম, সাবির ভাই হচ্ছে ভোটের পক্ষে, ঠিক আছে? আমি যতটুকু ওনার অল্প সময় যতটুকু কথা থেকে বুঝলাম, উনি হচ্ছে ভোটের পক্ষে। যারা ভোট দিতে যাবে তারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সরাসরি বিরোধী। না, আপনি পার্সোনালি বলেন না, এটা পার্সোনালি না, আমি যারা আমি বলেছি পার্সোনালি বলিনি, যারা বলেছি আমি বলেছি যারা, ব্যক্তিগতভাবে বলিনি। যারা ভোট দিতে যাবে তারা বাংলাদেশ বিরোধী। কারণ সাবির ভাই স্ববিরোধী কথা বলছেন, একই সঙ্গে উনি বলছেন এই ভোটের আসলে ইমব্যালেন্স একটা ভোট। আবার উনি বলছেন যে না ভোটকে সবাই মিলে না ভোটকে, সবাই সারা দেশের মানুষ যদি না ভোট দেয়, না ভোট কি জিতবে? আমাকে মিসকোট করছেন, আমি তো না ভোট কি জিতবে আমাকে বলেন? সারা দেশের মানুষ না ভোট দিল, না ভোট কি জিতবে? না ভোট যদি না জিতে, আমি যে সবাই ছিলাম সেই সবাই আমি অবজার্ভ করলাম যে তারা এই কথাটা বলছে যে তারা কেন ভোট দিবে। আমি বলি না যে সারা দেশকে না ভোট দিতে হবে, আমি কিন্তু কোনো মন্তব্য মানে শোনেন, আমার মতো মানুষ ব্যর্থহীন ভাবে বলতে পারে আমি যদি আজকে বাংলাদেশে থাকতাম আমি ভোট দিতে যাব না। আপনি ব্যর্থহীন ভাবে বলতে পারছেন না, কারণ আপনি সুবিধাবাদী। আপনি সুবিধাবাদের কথা বলছেন, আপনি এই জায়গাটায় একটা সুবিধাবাদী জায়গায় থাকছেন। আমার অনুষ্ঠান আমি শেষ করি, প্লিজ আপনি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না। আমি ব্যক্তিগতভাবে না, কারণ এটা কিন্তু সারা দেশের মানুষ দেখছে। আমরা ভোটে আমরা তো সবাই বলছি ভোট দেবেন না। আমি আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন, আপনি বলছিলেন এটার আলামত, কিসের আলামত সেটি বলুন। এটা আলামত হচ্ছে আমার ধারণা যে এই ভোটটা হয়ে যাবে কোনো না কোনো ভাবে, কাগজে কলমে, যেহেতু এটা পেপার ভোট হচ্ছে। আমি কি ভোট দিলাম কি ধরে দিলাম না, কত না দিলাম কত হা দিলাম, এটার ব্যাপার না। এটা কত রেশিওতে রেজাল্ট হবে এই রেজাল্টও ঠিক করা আছে, এবং এই রেজাল্টের পরে এটা এরা হজম করতে পারবে না। যারা অতি চতুর, একটু বেশি চতুর, যারা একটু দূরে দেখতে পায়, তারা পালানোর পথটা খোলা রাখছে, যদি পালাতে হয় পথটা যাতে খোলা থাকে। আমি শেষ, সাবির মুস্তাফা আপনার কাছে শেষ প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যখন তার নাম ঘোষণা করার পরে আপনি জানেন অনলাইনে একটা বিরাট হাইপ তোলা হলো, এত মহারথী যে বাংলাদেশে খুবই বিরল, এত প্রতিভাবান, এই প্রথমবারের মতো এরকম একজন, রাইট? তো তাদের হাইপের একটা কারণও ছিল। তবে আমরা যেটা বুঝতে পারছি, ঠিক এই একদম সরাসরি জামাতের ভিসি বাংলাদেশের ইতিহাসে কখনোই হননি। তো তিনি নির্বাচনের মাত্র একদিন আগে পদত্যাগের কথাটি কেন বললেন? সেই দিক থেকে কি আমরা ধরে নিতে পারি যে জামাতের পরাজয়টি নিশ্চিত দেখছেন উনি? আমার মনে হয় তিনি একটা কি বলবো নিরাপদ জায়গায় যেতে যাচ্ছেন, যে জামাত যদি পরাজিত হয় বিএনপি চাইবে তাদের পছন্দের লোককে ভিসি করতে, তখন তিনি অপমানিত বোধ করবেন, কারণ তাকে ঠেলে বের করা হবে। তো তিনি অপমানিত হতে চান না। আর যদি জামাত জয়ী হয় তাহলে তো তিনি পদত্যাগ করার পরও তাকে আবার ফিরিয়ে আনতে পারে। সো আমার মনে হয় তিনি নিরাপদ স্থানে মানে সরে যাচ্ছেন। এই লোকটার মনে মানে কোনো কনভিকশন অফ কারেজ, যেটাকে বলে সাহস, নৈতিক সাহস, মরাল কারেজ বলে কিছু নাই। সেজন্য তিনি এতদিন চুপচাপ যা করার করেছেন, এখন তিনি আস্তে করে সরে পড়ছেন, যে কারণ তিনি আভাস পাচ্ছেন যে
সরকারের একটা পরিবর্তন আসতে পারে। সরকার তো পরিবর্তন হবে, কিন্তু এই বর্তমান সরকারের আশেপাশে ক্ষমতার মধ্যে কিন্তু জামাত, এনসিপি এরা আছে। আর যে বিএনপি আসলে কিন্তু এই জামাত, এনসিপি সেরকম জামাত ক্ষমতার এত কাছাকাছি যে তারা কি পরাজয় মানতে চাইবে? এটাই হচ্ছে প্রশ্ন, যে তারা তো এখন ক্ষমতায় আছে এবং জামাত এবং এনসিপি। সো নির্বাচনে যদি তারা মানে বিএনপি যদি বিপুল ভোটে জয়ী হয়, তাহলে তাদেরকে তাদের বিরোধী দলে যেতে হবে এবং এই ক্ষমতাটা তারা হারাবে। সেজন্যই জামাতের আমির ইতিমধ্যে তারেক রহমানকে সেই প্রস্তাব দিয়েছিল যে আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি। মিলেমিশে কাজ করার মানে হচ্ছে জামাত আস্তে করে বিএনপিকে গিলে ফেলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান সেটা বুঝতে পেরেছেন। সেই জন্য রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি কোয়ালিশন করার পক্ষপাতী না, কারণ দেশে একটা বিরোধী দল থাকতে হবে। কারণ তারা যদি হয়ে যায় তখন আওয়ামী লীগ হয়ে যাবে বিরোধী দল, কিন্তু সংসদের বাইরে। তো তারেক রহমান জানে এইটা হবে আরো বিপজ্জনক। সংসদের বাইরে যদি মূল বিরোধী দল থাকে, যেমন খালেদা জিয়ার এবং বিএনপি ছিল 14 সালে, সেটা সুখকর হয়নি। কারণ একটা বিরোধী দল সংসদে যার কোনো কি বলবো টুথলেস, কোনো ভূমিকা নেই, কোনো তেজ নেই, আর আসল বিরোধী দল রাস্তায় বাইরে, এটা খুবই বিপজ্জনক হবে বিএনপির জন্য। সেটা তারেক রহমান হয়তো বুঝতে পেরেছেন, সেই জন্য তিনি জামাতের সাথে কোয়ালিশনের কথাটা নাকচ করে দিয়েছেন। কিন্তু পার্লামেন্টের ভেতরে যদি কোয়ালিশন ছাড়াও এই দুটোর মধ্যে যদি অনবরত কোলাবোরেশন হয়, এইটা কিন্তু মানুষ বুঝতে পারবে। বুঝতে পারলে কিন্তু তখন আওয়ামী লীগের শক্তি সংসদের বাইরে বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি। তুর্য কাজী, আপনার কাছে শেষ প্রশ্ন, ভোট কি হবে? কাগজে কলমে হলেও হতে পারে, এবং যে কোনো মুহূর্তে যে কেউ রণভঙ্গ দিতে পারে। তবে একদম আমার একটা ব্যক্তিগতভাবে, এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি, এটা পার্সোনালি কেউ নেবেন না। এই ভোটে যারা অংশগ্রহণ করতে, যারা ভোট দিতে যাবেন, তারা এই ভোটকে বৈধতা দিতে যাবেন। এই ভোটের বৈধতা আপনারা জেনে শুনে বুঝতেছেন, এই ভোটটা অসম একটা ভোট হচ্ছে, এটা একটা পাতানো ভোট হচ্ছে। সেই ভোটে হ্যাঁ দেন বা না দেন, আপনারা দেশের বিরুদ্ধে যাবেন এবং আপনাদেরকে দেশ জাতি মনে রাখবে। কারণ আমরা যদি পরাধীন হই, এর দায়ভার থেকে আপনি, আমি, যারা যারা যাব, কেউ মুক্ত হবে না। এবং কারো সন্তান, কারো বউ, কারো বাচ্চা, কারো মেয়ে, যত রক্তপাত হবে, যত ক্ষয় হবে, এর দায় দায়িত্ব প্রত্যেকের যারা ভোট দিয়েছেন তাদের উপর বর্তাবে। জি জি, সাবির মুস্তফা, আপনি কি দেখেন শেষ মুহূর্ত গিয়ে ভোট? অনেক রাজনীতি বিশ্লেষকই বলছেন যে ভোটটি শেষ পর্যন্ত হবে না, নির্বাচনের দিন 12টার পরেও গিয়ে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে, এমন আশঙ্কা, সহিংসতা ওই মাত্রায় গিয়ে পৌঁছাবে। আপনি কি দেখছেন? না, এইটা তো সম্ভব আছে, কারণ আইজিপি যে অলরেডি কিন্তু একটা আভাস দিয়ে রেখেছে যে এতটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কিন্তু শুধু কেন্দ্রতে গন্ডগোল হলে যে কেন্দ্রতে ভোট গ্রহণ স্থগিত হবে তাই না, গোটা আসনে ভোট স্থগিত হয়ে যেতে পারে। এবং বলা হচ্ছে সারা দেশে 24,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তার মানে বুঝেন এইটা অলরেডি নির্বাচন কমিশন, আমার যতদূর মনে আছে, আমি নির্বাচন কমিশন বিট করতাম, তো যে 3 ধরনের ঝুঁকির 3টা মাত্রা, অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ। তো অতি ঝুঁকিপূর্ণই যদি এত সংখ্যায় থাকে, অর্ধেকেরও বেশি, তাহলে তাদের পক্ষে সামাল দেয়া কি সম্ভব হবে? এখন সেটা নিয়ে তো আমরা আগেও আলাপ করেছি যে পুলিশের যে হাল, সেই হালে সম্ভব না। এখন সেনাবাহিনী 60 না 70 হাজার সেনাবাহিনী তাদের স্ট্রেংথ ডাবল করবে। এখন শুনলাম 1 লাখ সৈন্য মাঠে নামবে। এখন 1 লাখ সৈন্য মাঠে নামলে দেশ রক্ষা করবে কে, সেটাই আমি ভাবছি। এই 2 দিন তো বাংলাদেশ অরক্ষিত থাকবে, খালি ভোট কেন্দ্রগুলো রক্ষিত থাকবে। তো যাই হোক, তো এটা করে যদি কেউ ডিটারমিনেটলি, যদি কেউ চায় এই ইলেকশনটাকে ডিসরাপ্ট করতে, এই ইলেকশনটাকে ক্ষতিগ্রস্ত করতে, ডিস্টার্ব করতে, তাহলে সেটা আমার মনে হয় তার পক্ষে সম্ভব। কিন্তু সেটা করলে এই সরকার একটা এক্সকিউজ পেয়ে যাবে নির্বাচনটাকে স্থগিত করতে। কারণ নির্বাচন স্থগিত করলে কি হবে, রোজা চলে আসবে, আপনার মার্চের শেষ, এপ্রিলের আগে নির্বাচন হবে না, এই সরকার কন্টিনিউ করবে। এই সরকারের ভেতরে একটা অংশ আমরা অনেকদিন ধরে শুনে আসছি যে একটা অংশ আছে যারা চায় না নির্বাচন, কারণ তারা চায় আরো 2-3 বছর ক্ষমতায় থাকতে, কিন্তু চাপে পড়ে নির্বাচন দিতে হচ্ছে। বিশেষ করে বিএনপি চায় নির্বাচন, কারণ একমাত্র নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে। বুঝতে পারছি। তুর্য কাজী শেষ কিছু বলতে চেয়েছিলেন? বলতে চেয়েছিলাম যে
আমাদের চেয়ে জামাত বিএনপি স্মার্ট বেশি এখন। যা বলছে তা নাও হতে পারে, কিছুই হবে না, কোনো গন্ডগোলই হবে না, কারণ এটা তো আর কি আপনার পাতানো ম্যাচ হচ্ছে। পাতানো ম্যাচে যেই গন্ডগোলটা উপরের সার্ফেসে দেখছেন, 2-4টা বোমা টোমা এদিক ওদিক ফাটবে 2-4টা কেন্দ্র বন্ধ করার জন্য, এটা টোটালি সেট আপ গেম হচ্ছে। এখানে কে বিএনপিও জানে তারা কত সিট পাবে, জামাতও জানে, তাদের মিটিং আগেই হয়ে গেছে। এখন আমাদের জনগণকে ধোকা দিচ্ছে, এই ফাঁদে আমরা যেন পা না দেই। আমাদের দায়িত্ব, আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা দেশকে ভালোবাসি, আমাদের উচিত হবে এই ফাঁদে আমরা পা না দেই। আমরা ভোট কেন্দ্রের, আর যারা যারা যদি কাউকে, সাবির ভাইয়ের কথা অনুযায়ী যদি কাউকে ভয়ে নিয়ে যেতে হয় বা হামলার ভয়ে কেউ ভোট দিতে যায়, তারা জানে সেই ভোটটাকে কিভাবে ডিস্ট্রয় করতে হবে। জি, বুঝতে পেরেছি। যাদেরকে জোর করে নিয়ে যাবে তারা জানে, কারণ এই ভোটের কোনো আর কি, আপনি হ্যাঁ দিলেন না দিলেন তাতে কিছু এসে যায় না। আপনি ভোট দিতে যাবেন না, এটাই আপনার দেশপ্রেমের পরিচয়। জি জি, সাবির মুস্তাফা এবং তুর্য কাজী, আপনাদের এখানে আমি একটা জিনিস জাস্ট একটু এগ্রি করি তুর্য কাজীর সাথে, যে ভোট কতজন ভোট দিল, টার্ন আউট ফিগারটা কিন্তু এই সরকার এবং ইলেকশন কমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সুষ্ঠু ভোট মানে অন্তর্ভুক্তিমূলক ভোট। ও সাবির ভাই, আমি তো কত কথা যে শুনি, আমি তো এরকমও বাংলাদেশ থেকে শুনছি বিএনপি এবং জামায়াতকে 10% করে গ্রেস দেয়া হবে, যেমন সিরিয়াসলি আমি আজকে সকালবেলা এটা শুনেছি যে যত ভোট পড়বে দুই দলের জন্য সেটি 10% বাড়িয়ে দেয়া হবে। আমি জানি না, কিন্তু এটা একদম ঠিক যে মানে টার্ন আউট যদি 50-এর নিচে হয় তাহলে তারা একটু নাজুক অবস্থা থাকবে। তো তাদের জন্য 50-এর উপরে টার্ন আউট খুবই ভাইটাল, একদম ভাইটাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তখন তারা বলতে পারবে যে এটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। জি জি, ওই দিক থেকে তুর্য কাজী ঠিকই বলেছেন যে ভোট দিতে যাওয়া মানে টার্ন আউটে মানে আপনি পার্টিসিপেট করছেন, আপনি এই ভোটে পার্টিসিপেট করছেন, এই অবৈধ ভোটে, অবৈধ সরকারের ভোটে আপনি পার্টিসিপেট করছেন। একজন দেশপ্রেমিক হিসেবে আপনার কাছে এটা কাম্য না।